এই পারিজাত, এই শোন না, তুই এরকম কেন করছিস বলতো? যার জন্য চোখের জল ফেলছিস সে তো আর ফিরে আসবে না। কি রে, শোন না, তার চেয়ে বরং তুই আমার সাথে নতুন করে একটা জীবন শুরু কর। কি রে, শোন না, তাকা আমার দিকে। কি রে, এই তুই দয়া করে চলে যাবি শাখা। কেন এসেছিস তুই? একা একা এরকম রাতের বেলায় একটা ছেলের ঘরে ঢুকতে তো লজ্জা করে না? কি চাস তুই? তুই কি ভাবছিস যে আজ পৌলমী মারা গেছে বলে আমি তোকে মেনে নেব? কখনোই না, এটা কোনোদিনও সম্ভব নয়। আমার জীবনে ওর জায়গাটা কেউ কোনোদিনও নিতে পারবে না। ও, তোর এখনো এত টান কেন রে? আমার মধ্যে কি এমন কমতি আছে রে যার জন্য পৌলমীকে ভালোবাসা গেল আর আমাকে যায় না? বিশাখা, আজ আমাদের মধ্যে একজন মারা গেছে, আর আজকে যেই কথাগুলো বলতে নেই সেই বোধটুকু পর্যন্ত তোর নেই। ছি 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 ছি, এর পরেও বলছিস যে তোকে কেন ভালোবাসা যায় না? কি রে, শোন না পারিজাত, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। একটু বোঝার চেষ্টা কর প্লিজ, একটু বোঝ। দয়া করে এখান থেকে যা বিশাখা। আমি তোকে আর সহ্য করতে পারছি না। আমার মধ্যে যে কি ঝড় বয়ে যাচ্ছে তার কোনো ধারণা নেই। আচ্ছা, তাহলে সব চিন্তা সব দুঃখ শুধু পৌলমীকে নিয়েই তো? বেশ, তবে ঠিক হয়েছে, ওই মেয়েটা মরেছে, একদম ঠিক হয়েছে। হ্যাঁ, বেশ হয়েছে, আমার কোনো কষ্ট নেই। তুই বুঝেছিস? শুনতে পেয়েছিস তুই? আমার মনে কোনো কষ্ট নেই। এসব কি বলছিস তুই? নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। নিশিটা গল্পের আড্ডায় তোমাদের আরও একবার স্বাগত। আড্ডার যারা নিয়মিত সদস্য তাদের কাছে ডিটেকটিভ অনিরুদ্ধ এখন একটি পরিচিত নাম। আর যারা নতুন শুনছ তাদের জন্য বলে রাখি, সুলেখিকা মৌমিতাদের কলমে সৃষ্ট ডিটেকটিভ অনিরুদ্ধ তার সর্বক্ষণের ছায়াসঙ্গী অনিমেষকে নিয়ে সমাধান করেছে একের পর এক জটিল রহস্যের। বন্দুকের গুলি নয়, মগজাশ্রয়ী বলা চলে মূল হাতিয়ার, যার ধারালো প্রহারে পরাজিত হয়েছে একের পর এক দুর্ধর্ষ অপরাধী। ডিটেকটিভ অনিরুদ্ধর চরিত্রে রয়েছে সায়ন ভট্টাচার্য, গল্পপাঠ ও অনিমেষের চরিত্রে আমি জয়দীপ, সঙ্গে বিভিন্ন ভূমিকায় বর্ণালী, নীল ও জয় সরকার, পোস্টার ডিজাইন শ্রাবর্ণ, শব্দগ্রহণ, আবহ এবং পরিচালনায় আমি জয়দীপ। তো চলো অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু করা যাক নিশিডা গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন, সুলেখিকা মৌমিতাদের কলমে পদ্মনাগের খোলস মোচন। রহস্য, রোমাঞ্চ আর খুন একটু পাশে সরিয়ে রেখে ফাগুনের হাওয়াটায় মনটা যেন দুলে দুলে উঠছে। আগেই বলেছিলাম আমি আর অনিরুদ্ধ খুব শীঘ্রই একটি জায়গায় ঘুরতে যাব। আজ সেই জায়গায় এসে কত চিন্তামুক্ত যে মনে হচ্ছে বলে বোঝাতে পারবো না। আবিরের রঙে মন যেন নতুনভাবে নিজেকে মেলে ধরতে চাইছে। এই সময়ে আমি আর অনিরুদ্ধ রয়েছি শহরতলি থেকে বেশ খানিকটা দূরে। যানবাহনের ঝঞ্ঝাট নেই, দিনরাত মন কোষাকুষির ঝক্কি নেই, ক্লায়েন্টদের ক্যাটক্যাটে কথাবার্তা নেই। এখানে কয়েকদিন আরাম করে কাটিয়ে তারপর আবার নিজেদের ব্যস্ততায় ভরা জীবনযাপনে ঢুকে পড়ব। বাকি আর 5টা মানুষ পয়সা রোজগার করে কি জন্য সেটা আমি ঠিক জানি না, কিন্তু আমি অন্তত রোজগার করি একটু মাঝে মাঝে ভালো মন্দ খাওয়া আর একটু ঘুরে বেড়ানোর জন্য। এগুলো পেলে মনে হয় সারা বছরের হাড় ভাঙা খাটুনি একেবারে সার্থক। এখন আমরা রয়েছি ধুতুর দহে। জায়গাটা দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। এখানে সবচেয়ে ভালো যে জিনিসটা পাওয়া যায় তা হলো মাছ। তাই যে কটা দিন থাকবো সে কটা দিন মধ্যাহ্ন ভোজনের কোনো ঘাটতি হবে না, এটা খুব পরিষ্কার। গতকাল সন্ধেবেলায় আগাম বুকিং করে রাখা এখানকার একটা বিশাল বড় থাকার জায়গায় বা বড়লোকি ভাষায় কটেজে এসে উঠেছি। আজ সকাল হতে না হতেই বেরিয়ে পড়েছি অগণিত হ্রদগুলো দেখতে। এই অনিমেষ, জায়গাটা কেমন বলো? ওহ, ভীষণ সুন্দর গো। চারিদিকে যেন সবুজের সমারোহ। চোখ দুটো যেন কংক্রিটের জঞ্জাল থেকে মুক্তি পেল। ওহ। কথা বলতে বলতে আমি আর অনিমেষ রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ করেই সামনে দেখতে পেলাম কয়েকজন জেলে গোল হয়ে জটলা করে দাঁড়িয়ে কিছু একটা বিষয় নিয়ে বিবাদ করছে। আরও কাছে গিয়ে দেখলাম ওরা কাউকে একটা জল থেকে টেনে তুলছে। এই, ওটা কি? দেখে তো মানুষ বলে মনে হচ্ছে। চলো তো এগিয়ে গিয়ে দেখি। আরে তাড়াতাড়ি এসো।
আমরা দুজনে কাছে গিয়ে দেখলাম একটা মেয়ে জল কাদা মেখে পাড়ের ওপর চিত হয়ে পড়ে আছে। মুখ চোখের অবস্থা দেখে মনে হলো সম্ভবত গতকাল রাতেই হ্রদে এসে ঝাঁপ দিয়েছিল, অর্থাৎ আত্মহত্যার চেষ্টা। আমার মাথায় আবার বজ্রপাত হলো। এখানে এসেও কি তাহলে আবার একটা উদ্ভট কেসে জড়িয়ে পড়ব? না না, আমি এসব ভেবে চলেছি, আর ততক্ষণে জেলেরা সবাই মেয়েটাকে তুলে এনে চোখে মুখে চাপড় মেরে আর মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে মেয়েটা চোখ মেলে চাইল। চারপাশে এতগুলো পুরুষ দেখে বোধহয় অন্য কিছু ভেবে ভয় পেয়েছিল। তারপর কয়েকজন মিলে তাকে উঠতে সাহায্য করাতে ধীরে ধীরে ভয়টা যেন কাটতে আরম্ভ করল। অনিরুদ্ধ মেয়েটার সামনে গিয়ে একটু নিচু হয়ে বসে প্রশ্ন করল, আপনার নাম কি? ভয় নেই, পরিচয়টা দিন। কোথায় থাকেন? কি নাম আপনার? পোশাক আশাক দেখে তো এখানকার বলে মনে হয় না। দেখে তো মনে হচ্ছে পুরোপুরি শহুরে গোছের। তাই এখানে শুধু শুধু মরতে এসেছিলেন কেন? কি সমস্যা? মেয়েটা ভয়ে ভয়ে ঢোক গিলে উত্তর দিল, আমি আমি বিশাখা। এখানে ঝাঁপ দিয়েছিলেন কেন? আমি আমি মরতে চাই, আমাকে দয়া করে একা ছেড়ে দিন। কি সমস্যা আপনার? আপনাকে দেখে তো মনে হচ্ছে বয়সে আমাদের থেকে বেশ অনেকটাই ছোট। আচ্ছা, আপনার বাড়ি ঘর কোথায়? বলছি, আমাকে একটু দয়া করে মহুলবনি কটেজে পৌঁছে দিয়ে আসবেন। কটেজের নামটা শোনা মাত্রই আমি আর অনিরুদ্ধ একে অপরের দিকে চাইলাম। আরে, এই একই কটেজে তো আমরাও গতকাল উঠেছি। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি বরং একটা গাড়ির ব্যবস্থা করি, বুঝলি? গাড়ি আসতে দেরি হচ্ছিল দেখে পথ চলতি একটা ভ্যানের সাহায্য নিয়ে নিজেদের কটেজে ফিরে এলাম। মেয়েটা চলে যেতেই বুঝলাম কটেজের সামনের দিকটায় উনি রয়েছেন, আমাদের ঘরটা একটু পিছন দিকে। আসলে পকেট হাতড়ে যা টাকা করি এসেছিল তাতে সামনের দিকে দৃশ্য উপভোগ করতে হলে ঘরে বসে করা সম্ভবপর হতো না, তাই পিছনের দিকটা একটু স্বল্প খরচের ঘর নিতে হয়েছিল। তবে এই কটেজে খুব বেশি পরিবারের ভাড়া একসাথে নেওয়া হয় না। চারিদিকে তাকিয়ে দেখলাম আশপাশটা বেশ থমথমে। মনে হয় আমরা দুজন আর ওই মেয়েটি ছাড়া হয়তো তেমন কেউ নেই এখানে। তবে মেয়েটা নিজের ঘরের দিকে ফিরে যেতেই বেশ কয়েকটি পুরুষ কণ্ঠের চেঁচামেচি শোনা গেল। আরে অনিরুদ্ধ, কি হলো বলো তো, এত চেঁচামেচি হচ্ছে? জামা কাপড় দেখে নিশ্চয়ই পরিবারের লোকজন মেয়েটার অভিসন্ধি বুঝতে পেরেছে, তাই এখন শাসন চলছে। আমরা সেদিকে আর বেশি ভ্রুক্ষেপ করলাম না। তবে সন্ধে হতেই দেখলাম মেয়েটি আমাদের ঘরের দিকে পায়চারি করতে শুরু করেছে। বাধ্য হয়ে অনিরুদ্ধ একবার বাইরে বেরিয়ে কুশল সংবাদ জিজ্ঞাসা করতে গেল। আমিও গেলাম পিছু পিছু। কি ব্যাপার বলুন তো, আপনি এখানে? মানে কোনো কিছুর প্রয়োজন আছে কি? আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। ওটা ওটা আমাকে বাঁচতে দেবে না। আরে কে আপনাকে বাঁচতে দেবে না? ওই যে একটা সাপ আছে, খুব জাগ্রত জানেন। ওকে যে দেখে সে নাকি আর বাঁচে না। না না, সাপটা নয়, ওই সাপের একটা মণি আছে, খুব দামি। ওটা যে দেখে সে আর বাঁচতে পারে না। প্রাপ্তবয়স্ক একটি মেয়ের মুখে এমন সাপের মণিমুক্তর কথা শুনে আমরা দুজনেই বেশ একটু চমকে গেলাম। মেয়েটা মনে হয় আমাদের মনের কথা বুঝতে পারল, বলল, আমি কিন্তু পাগল নই। আমি এসব বলছি বলে আমাকে দয়া করে মানসিক ভারসাম্যহীন ভাববেন না। আসলে আমি যা বলছি সব সত্যি। কথাগুলো শুনতে এরকম লাগছে, কিন্তু এগুলো সত্যি। আপনি কি সেই মণিটা দেখেছেন? না না, ওটা আমি দেখিনি, আর আমি ওটা দেখতেও চাই না। তাহলে আপনার ভয় কিসের? ওটা তো যে দেখে সে মারা যায়। আপনি তো কিছুই দেখেননি, তবে মরতে গিয়েছিলেন কেন? আর আপনি কি করে জানলেন যে ওটা দেখলেই মানুষ মারা যায়? এটা হয়েছে, হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি নিজের চোখের সামনে আমার বন্ধুদেরকে মরতে দেখেছি। আমার খুব ভয় করছে, বিশ্বাস করুন। আমি সাপের কামড়ে মরতে চাই না, তাই তো গতকাল রাতে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপর কখন যে কি হলো, কি ভেবে যে হঠাৎ ঝাঁপ দিয়ে ফেললাম, আমি কিছু বুঝতে পারছি না। কে মারা গেছে বললেন? আমার বন্ধুরা। কোথায়?
কবে মারা গেছে? এই তো গতকাল রাত 2টোর সময়ই একজন মারা গেছে, আর তার আগের দিন রাত 1:30টায়ও একজন মারা গেছে। খুব অদ্ভুতভাবে যেদিন পারিজাত আমাদের এই সাপটার ব্যাপারে এসব জানালো, ঠিক সেদিন থেকেই প্রতি রাতে একজন করে মরতে শুরু করলো। আমরা সকলেই কলেজ স্টুডেন্ট, জানেন তো। বাড়ির সবাইকে অনেক কষ্টে রাজি করিয়ে আমরা সবাই এখানে ঘুরতে এসেছিলাম। এটা আসলে কটেজ নয়, এটা আমার বন্ধু মানে পারিজাতের বাগান বাড়ি, তবে ওরা এটা কটেজ হিসেবেই ভাড়া দেয়। আমার আমার খুব ভয় হচ্ছে। বাড়িতে ফিরে ওদের বাড়ির লোকদের কাছে আমি কি জবাব দেব, কি বলবো? এখন আমাদের কটেজের ওই দিকটা খালি, ওরা কেউ এখন এখানে নেই, আর আমি আপনাদের এখানে দেখতে পেলাম। আসলে আপনারা সকালবেলায় আমাদেরকে সাহায্য করেছিলেন, তাই এই অচেনা জায়গায় আপনাদেরকেই আমার একটু বিশ্বস্ত বলে মনে হলো। আপনার যেই বন্ধুরা মারা গেছে তাদের বডিগুলো কোথায়? ওদের ডেড বডিগুলো এখানকার সরকারি হাসপাতালে রেখে আসা হয়েছে, কারণ ওগুলো পোস্টমর্টেমে গিয়েছে, আর বাকিরা ওখানেই আছে, খোঁজ খবর করতে গেছে কি করে মৃত্যুটা হলো। ঠিক আছে, আপনি ভয় পাবেন না, সব কিছু একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি আমায় কয়েকটা কথা বলুন তো। আপনারা মোট কতজন বন্ধু বান্ধব মিলে এখানে এসেছেন, আর তাদের প্রত্যেকের কি কি নাম? আচ্ছা, এদের মধ্যে সব থেকে আগে কে মারা গিয়েছিল, আর মৃত্যুর পর লাশটা ঠিক কোথায় আর কিরকম অবস্থায় পাওয়া গিয়েছিল? আমরা তো এখানে মোট 5 জন বন্ধু এসেছিলাম। তাদের মধ্যে সবচেয়ে আগে পৌলমী মারা গেছে, তার পরের দিনই শ্রেয়ান মারা গেল। এখন বাকি আছি আমি, শুভ আর পারিজাত। তবে পারিজাতের হয়তো কিছুই হবে না, যতই হোক এই কটেজটা তো ওর নিজের। হয়তো আমরা বাইরের লোক বলেই সত্যি সত্যি আমাদের ওপর কোনো অনাহুত অভিশাপ নেমে এসছে। তবে জানেন তো, দুজনের শরীরের মধ্যে না ঠিক একই রকমের ক্ষত ছিল। ওদের দুজনের গলার কাছটায় কিছু একটা দিয়ে যেন আঁচড়ে দেওয়া হয়েছে। এছাড়া বাকি শরীরটা পুরো অক্ষত অবস্থায় ছিল। আচ্ছা, বেশ, সবই তো শুনলাম। এখন তাহলে আপনি আসুন, আপনার সাথে এই বিষয়ে আবার পরে কথা হবে। না না, দয়া করুন, আমি এখানে একা থাকতে পারবো না। আমার চোখ বন্ধ করলেই মনে হচ্ছে আমার পাশে যেন ওটা ফনা তুলে দাঁড়িয়ে আছে, আমাকে যেন এক্ষুনি শেষ করে ফেলবে। আমি পারবো না, দয়া করে আমাকে কিছুক্ষণ এখানে থাকতে দিন। আমার বন্ধুরা হাসপাতাল থেকে ফিরে এলে আমি ওদের কাছে চলে যাব, তবে ততক্ষণ আমাকে একটু সময় দিন। আমাকে প্লিজ এখানে একটু থাকতে দিন। আচ্ছা, আপনি বসুন তাহলে। এই অবস্থায় মেয়েটিকে কিছুতেই ঘর থেকে বার করে দিতে পারলাম না। তবে ওরই অটল সিদ্ধান্তের জন্য কিছুতেই ওকে জেদি বলা যায় না। আসলে নিজের জীবন রক্ষা করতে এতটাই মরিয়া হয়ে উঠেছে যে ওর কাছে স্থানকাল পাত্র কোনোটাই আর তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। বেশ অনেকক্ষণ পর যখন ওর বন্ধু বান্ধব গাড়ি নিয়ে কটেজে ফিরে এলো, তখন গাড়ির আওয়াজ শুনে মেয়েটা আমাদের নমস্কার জানিয়ে বিদায় নিল। তবে বেশ কিছুটা সময় পর ওদের কটেজের দিক থেকে বেশ শোরগোলের আওয়াজ আসতে থাকে। তবে কি আবার সাপ এলো? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর প্রাণ সংশয়ের আশঙ্কা করে আমি আর অনিরুদ্ধ দুজনেই সেদিকে গেলাম। তবে দরজার বাইরে গিয়ে দেখলাম দরজা ভিতর থেকে বন্ধ করা, এবং ভিতরে ক্রমাগত দুটি পুরুষ কণ্ঠ বিশাখা নামের মেয়েটিকে শাসিয়ে চলেছে। মেয়েটা ক্রমাগত ভয়ে কেঁদে চলেছে। আমরা বাইরে দাঁড়িয়ে সেই কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। তবে অনিরুদ্ধর বোধহয় আর তর সইল না, ও দুম করে দাওয়ায় উঠে গেল। আমি তাড়াতাড়ি ওর একটা হাত চেপে ধরে বললাম, এই দাঁড়াও, কি হয়েছে? কোথায় যাচ্ছ আবার? পাগল হয়ে গেলে নাকি? এটা কি তোমার নতুন ক্লায়েন্ট না কেস যে নিজের সর্বস্ব দিয়ে সত্য মিথ্যে যাচাই করতে যাবে? আরে এখানে তুমি আর আমি দুজন পর্যটক। এখানে আগ বাড়িয়ে ওদের মধ্যে ঢুকতে গেলে ওদের জটিলতা আরো বাড়বে। আমার কেস না হলেও আমার এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। অনিমেষ, একটু বোঝার চেষ্টা করো। ওই মেয়েটা আজকে আমাদের কাছে সামান্য সাহায্য চাইতে গিয়েছিল বলে ওকে ওই দুজন মিলে এইভাবে জেরা করছে। এরপর যদি মেয়েটা আবারও ভয় পেয়ে ভালো মন্দ কিছু একটা করে বসে, তখন আমার নিজের প্রতি ধিক্কার জন্মাবে। অনিমেষ, এখানে তোমার আসল পরিচয় কেউ জানে না। এটাই তো সব থেকে সুবিধার কথা। দেখো অনিমেষ,
3 জন মারা গেছেন, এরপর আবার কেউ একটা মারা যাক, এটা আমি হতে দিতে পারি না। অনিমেষ, কেসগুলো আমি সবসময় টাকার জন্য লড়ি না। আমার সবসময় সত্যকে চিত্তে দেখতে ভালো লাগে, আর তার জন্যই লড়াই করি। আমার আর অনিরুদ্ধর কথাবার্তার মাঝেই হঠাৎ করে ভেতরে আওয়াজটা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গেই ছিটকিনি খুলে একটি ছেলে বাইরে বেরিয়ে এলো, বলল, এ কি আপনারা কারা? কি চাই এখানে আপনাদের? আর এইভাবে ভেতরে ঢুকে এলেন কি করে আপনারা? আমরা আসলে ওই কটেজের পিছনের দিকটা 6 দিনের জন্য ভাড়া নিয়েছিলাম, কিন্তু আজকে ওই আপনাদের এখান থেকেই একটি মেয়ে খুব কান্নাকাটি করতে করতে আমাদের ঘরের কাছে গিয়ে ওই দুঃখ প্রকাশ করছিল, বুঝলেন তো? বুঝতেই পারছেন যে ছাপোষা মধ্যবিত্ত ঘরের মানুষ। এইসব এইসব মৃত্যুর কথাবার্তা শুনলে ওই ভয়ে তো বুক কাঁপে, তাই না? তা ওই মেয়েটির কাছে শুনলাম কটেজটা নাকি ওর বন্ধু পারিজাত নামের একটি ছেলের, তাই তার সাথে একটু দেখা করতে এলাম। বিশেষ কিছু কথা ছিল। আচ্ছা, আমি পারিজাত। বলুন, কি কথা বলতে চান? একটু কার্বলিক অ্যাসিড হবে? মানে সেটা দিয়ে কি হবে? যা হয়, মানে সাপ তাড়াবো। দেখুন, আমাদের কুলদেবী হলেন মা মনসা। আমরা কখনো সাপকে নিজের শত্রু বলে গণ্য করিনি, তাই ওইসব রাসায়নিক পদার্থ আমরা রাখি না। আর এখানে থাকতে গেলে আপনারাও ওসব ব্যবহার করতে পারবেন না। খুব বেশি সমস্যা হলে আপনারা যে টাকাটা পূর্বে দিয়েছিলেন সেটা আমি ফেরত দিয়ে দিচ্ছি। ওটা নিয়ে আপনারা অন্য কোনো কটেজ দেখে নিতে পারেন। দেখুন, এই অঞ্চলের কাছাকাছি যে আপনাদের এই কটেজের মতো এত ভালো কটেজ একটাও নেই, সেটা তো আপনিও জানেন। তাই এটা ছেড়ে অন্য কোথাও গিয়ে মানিয়ে নিতে আমাদের একটু সমস্যাই হবে। তাই বলছিলাম, একটু দেখুন না যদি একটু ব্যবস্থা করা যায়। আহা, বললাম তো, সমস্যা হলে অন্য জায়গায় দেখে নিতে পারেন। আমরা সাপকে শত্রু বলে ভাবি না, তাই সাপ তাড়াতেও চাই না আমরা। আপনারা সাপকে শত্রু বলে মনে করেন না সেটা তো বুঝলাম, কিন্তু সাপ যে আপনাদের মিত্র বলে মনে করে এ দৃষ্টান্ত পেলাম না। আপনাদের এখানকার সাপ যদি এতটাই বন্ধুবৎসল হয়ে থাকবে, তবে আপনাদের বন্ধুদের কে মারল? দেখুন, আমাদের মধ্যে যাই হয়ে থাকুক সেটা আপনার দেখার বিষয় নয়। আর আপনারা এখানকার অতিথি মাত্র, ঘুরতে এসেছেন, ঘুরে ফিরে চলে যাবেন। এত কথা কিসের মশাই? বুঝলাম, আপনাদের সাথে ভালো কথায় কাজ হবে না। মানে আপনি জানেন আমি কে? আমি কোন বংশের সন্তান আপনি জানেন? আমাকে চোখ রাঙানোর মতো দুঃসাহস আপনার হয় কি করে? মানেটা খুব সোজা। আমি ভেবেছিলাম এখানে পুলিশ না ডেকে এই পুরো ব্যাপারটা কি সেটা একটু ভালো মতো যাচাই করে নিয়ে এই আপোষে মানিয়ে নিতে, কিন্তু আপনি তো সেটা চাইছেন না। বেশ, আপনি যখন আইনিভাবে বিষয়টাতে ঢুকতে চাইছেন তবে তাই হোক। আজকেই তবে পুলিশ ডেকে আনা হোক। চলি তাহলে। এই শুনুন, কাজটা ভালো করলেন না মশাই। এ বড় গোয়ার লোক, এভাবে এনাকে চটিয়ে না দিলেই ভালো করতেন। তাছাড়া আমাদের পুলিশ মহলে বেশ ভালো জানাশোনা রয়েছে। আপনি বরং এখন থেকে একজন ভালো উকিল খুঁজতে শুরু করে দিন। পরবর্তীতে আপনার জামিনের দরখাস্ত করতে কাজে লাগবে। অনিরুদ্ধ, চলো। এই দাঁড়ান 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 পুলিশ? পুলিশ কেন এখানে আসছে? বারে আসবে না? পরপর দুটো জলজ্যান্ত প্রাণ উধাও হয়ে গেল, আর আপনি এখন বলছেন যে পুলিশ কি করতে আসবে? পুলিশ আসবে তদন্ত করতে, তারপর একে একে আসল রহস্য বেরিয়ে আসবে। না 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 না, শুনুন শুনুন, আপনি ভুল বুঝছেন। আমি কিন্তু আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। দয়া করে কিন্তু এসব করবেন না। দেখুন, আমি হাত জোড় করছি। এই অঞ্চলে আমাদের পরিবারের বিশেষ সুখ্যাতি আছে, তাই পুলিশ এলে সেসব কিন্তু এক নিমেষে পুরো ধুলোয় মিশে যাবে। দেখুন, দয়া করে এই রকম কোনো সর্বনাশ করবেন না। আমাদের পরিবারের একটা আধ্যাত্মিক দিকে খুব নাম ডাক আছে, আর এখানকার সমস্ত জেলে পরিবার আর অন্যান্য আঞ্চলিক মানুষজন আমাদের খুব শ্রদ্ধার চোখে দেখে। দেখুন, আমার ধারণা যারা মারা গিয়েছে তারা সত্যি নিজেদের কোনো পাপের ফল ভোগ করেছে। বেশ, তবে সত্যি করে বলুন তো আসল ঘটনাটা কি? আচ্ছা, কোন পাপে ওদের জীবন অবধি দিতে হলো? বিশ্বাস করুন, আমি নিজেও জানি না কোথা থেকে যে কি হয়ে গেল। আর এর আগে কিন্তু কখনো এরকম সাপে কাটেনি। আপনি কি করে জানলেন যে ওটা সাপে কাটা মরা? মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? যারা মারা গেছেন তাদের বডিগুলো পোস্টমর্টম করতে পাঠানো হয়েছিল। সেখানে কোনো বিষ উঠে আসেনি, বরং ডাক্তার বললেন যে গলার কাছে যে ক্ষতটা রয়েছে ওটা দেখে মনে হচ্ছে যে কোনো জন্তু এসে আঁচড় দিয়েছে। এবার আপনিই বলুন, আমাদের এই কটেজে যেখানে এত ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয়, সেখানে রাতের অন্ধকারে জন্তু কি করে আসবে? আর এই সব ঘটনাগুলো ঘটেছে আমাদের এই কটেজের
অষ্টনাগের মূর্তির সামনে। এবার আপনিই বলুন, এটা দৈব মহিমা ছাড়া আর কি হতে পারে? ঠিক আছে, আপনারা এখানে আসার পর থেকে ঠিক যা কিছু হয়েছে সবটা আমাকে খুলে বলুন, কিচ্ছু লুকাবেন না। আর ওই মেয়েটাকে ছেড়ে দিন। আচ্ছা, ওকে ধমকে কি লাভ? এই শুভ, শুভ, বাইরে আয়, আর বিশাখাকে সঙ্গে নিয়ে বেরো। পারিজাতের এক ডাকে ভিতর থেকে বিশাখা আর ওই সমবয়সী আরেকটি ছেলে বাইরে বেরিয়ে এলো। অর্থাৎ দুজনেই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ আমাদের কথাবার্তাগুলো শুনছিল। ওরা দুজনে বেরিয়ে আসতেই অনিরুদ্ধ বলল, আপনারা তিনজনই কিন্তু সমান বিপদের সম্মুখীন হয়ে রয়েছেন, ফলত আমার সাথে সহযোগিতা করুন। দেখুন দেখুন আমাদের দুজনকে সবটা খুলে বললে হয়তো আমি আপনাদের কিছুটা সাহায্য করতে পারবো। আপনারা কি চান না যে এখান থেকে সুস্থভাবে বেঁচে বর্তে বাড়ি ফিরে যেতে? একটু ভেবে বলুন তো। এই শুনুন, কে চেয়েছে আপনাদের সাহায্য? কে চেয়েছে? আমরা কি নিজে গিয়েছিলাম আপনাদের কাছে যে চলুন আমাদের সাহায্য করুন? এত চেঁচিয়ে পড়ে সাহায্য করতে আসছেন কেন? ধান্দাটা কি? অন্য কোনো কুমতলব নেই তো? আমাদের সাথে গল্প করতে করতে অজ্ঞান করবার কিছু মুখে চেপে ধরে তারপর জিনিসপত্র আর বিশাখাকে নিয়ে পালাবেন না তো? আচ্ছা, আপনি কখনো দেখেছেন চোর চুরি করতে আসার পর নিজের মুখে স্বীকার করেছে যে সে চুরি করতে এসেছে? তাহলে আমাদের যদি সেই মতলব থেকেই থাকে, তবে আপনার এক কথায় আমরা কি লক্ষ্মী ছেলের মতো সেগুলো সব স্বীকার করে ফেলবো বলে মনে হচ্ছে আপনার? ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসলে ওর মাথা ঠিক নেই। যারা মারা গেছে তাদের মধ্যে একজন তো ওর নিজের মায়ের পেটের ভাই, তাই কাকে কি বলতে হয় ওর কিছুই খেয়াল নেই। আর আমাদের সাথে ওরা এরকমই দুর্ব্যবহার করছে। আপনারা দয়া করে কিছু মনে করবেন না। এই ছাড় তো, যা বলেছি বেশ করেছি। কোথাকার কে যত সব উঠকো লোক এসে তোকে কিসব উল্টোপাল্টা কথা বোঝাতে শুরু করলো, আর তুইও অমনি পুলিশের নাম শুনেই ভয় পেয়ে সবটা বলতে শুরু করলি। আমি ভিতর থেকে পুরোটা শুনেছি। আরে এগুলো সব এদের চাল, বুঝিস তো না কিছুই। এরপর দেখবি তোর কাছে টাকা চাইবে মুখটা বন্ধ রাখার জন্য। এদের দৌড় কতখানি আমার খুব ভালো জানা আছে। চল তো, আরে আয় বিশাখা, ঘরে চল। শুভ নামের ছেলেটি এক প্রকার জোর করে বাকি দুজনকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। অগত্যা আমরাও আর ওখানে দাঁড়িয়ে না থেকে দুজনের হাতে টর্চ জেলে নিজেদের ঘরের দিকে এগিয়ে এলাম। নিজেদের ঘরে ঢোকা মাত্রই অনিরুদ্ধ খস করে একটা সিগারেট ধরিয়ে সোফায় গায়ে নিয়ে বসে পড়ল। এই অনিরুদ্ধ, আমার জন্য একটা সিগারেট হবে নাকি? হ্যাঁ, আছে আছে, এই যে এই নাও। তাহলে এখন কি করণীয় বলে মনে হচ্ছে? দেখো, যা বুঝলাম তাতে পুলিশের সাহায্য ছাড়া ছেলে মেয়েগুলোকে লাইনে আনা অসম্ভব। বিশেষ করে ওই শুভ নামের ছেলেটি, ও ভীষণ রকচটা। ওর আবার পুলিশে খুব বেশি ভয়টয় নেই। মানে অবলীলায় বলে গেল যে আমি যা করতে পারি সব করে নেব। কিন্তু পারিজাত আবার পুলিশের নাম শুনি পুরো বাধ্য ছেলের মতো আমার বশবর্তী হয়ে গেল। এটাই বড্ড বেশি ভাবাচ্ছে অনিমেষ, বড্ড বেশি ভাবাচ্ছে। তারপর আবার জায়গাটা নাকি ওদের, অর্থাৎ এই কটেজের কোণাগুলো পর্যন্ত পারিজাত খুব ভালো করে চেনে। মানে তুমি ওই পারিজাত নামের ছেলেটাকে সন্দেহ করছো, তাই তো? না, শুধু ওকেই না, এখানকার সবাই যেন একটু বেশি সন্দেহজনক। দেখো, প্রথমত এই পুরো অঞ্চলটা জলময়, ফলত এখানে সত্যিই সাপখোপের উপদ্রব থাকতেই পারে, বরং থাকাটাই খুব বেশি স্বাভাবিক বলে আমার মনে হয়। আর সেই সমস্ত অঞ্চলেই সাপেদের আনাগোনা বেশি, যেখানে মনসা দেবীর পূজার প্রচলন একটু বেশি, অন্তত আমি সেরকমটাই জানি। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য একটা জায়গায়। আচ্ছা, সাপ হঠাৎ বেছে বেছে এই কটেজের অতিথিদের মারতে যাবে কেন? দেখো, প্রধানত সাপের ছোবলে মরবার কথা তো জেলেদের, অথচ আজ সকালে যখন বিশাখাকে উদ্ধার করা হলো তখন কিন্তু একবার ওই জেলেদের মুখে এটা বলতে শুনলাম না যে ওরা সাপ নিয়ে খুব সংকটের মধ্যে আছে, বা ওদের মধ্যে অনেককেই সাপে কেটেছে। অর্থাৎ ওরা নিজেরা আটঘাট বেঁধেই জলে নামে, আর সাপেদের বিরক্ত না করলে সাপেরাও এই জল থেকে সামান্য কিছু ছোট ছোট মাছ খেয়ে নিজেদের মতো সরে পড়ে। তবে হঠাৎ এখানকার সাপেদের কলকাতার শহুরে কিছু ছাত্রছাত্রীদের ওপর ক্ষোভ জন্মাতে যাবে কেন? দ্বিতীয়ত, বিশাখা দেবী যে রাতের বেলা একা একা কটেজে থেকে বেরিয়ে এই জলে ঝাঁপ দিয়েছিল, সেটা ওনার বন্ধুরা পর্যন্ত টের পায়নি।
তার মানে ওরা গতকাল রাতেও কিন্তু সবাই আলাদা আলাদা ঘুমিয়েছে অনিমেষ। এবার যদি ধরে নিই ওরা এর আগের প্রত্যেকটা দিন রাতে একা থেকেছে, তার মানে তো কে কখন উঠে কোথায় গিয়েছিল সেটাও এখনো অবধি কেউ জানে না। অনিমেষ, এরকমটাও তো হতে পারে যে ওদেরকে কেউ ইচ্ছে করে রাতের বেলায় ডেকে নিয়ে বাইরে যেত। তাহলে এখন উপায়? হ্যাঁ, আগে দেখা যাক এখানকার অবস্থা কখন কীরকম হয়। দেখো, এখনো পর্যন্ত সবাই সঠিকভাবে মুখ খোলেনি। আগে সবাই নিজেদের আসল রূপে ফিরে আসুক, তারপর তো জানা যাবে কার কি অভিসন্ধি। এই অনিমেষ, এখন ঘরের জানালাগুলো একটু ভালো করে বন্ধ করে দাও তো। কথাটা বলেই অনিরুদ্ধ উঠে গিয়ে কটেজের টেলিফোনটা তুলে নিয়ে কয়েকটা নাম্বার ডায়াল করল। কথাবার্তা শুনে মনে হলো পার্থবাবুকেই ফোন করছে। অনিরুদ্ধ যে সময় কথা বলছিল সে সময় আমি কটেজ থেকে একটু বাইরে বেরিয়ে চারিদিকে আবার টর্চ জেলে ভালো করে দেখে নিলাম। না, এখানে কেউ নেই। অর্থাৎ যদি অপরাধী এখানেই থেকে থাকে তবে আগাম সতর্কতা অবলম্বন করে পালাবার সুযোগ পাবে না। তারপর রাত নামতেই দুজনের জন্য কটেজের রুমেই খাবার পৌঁছে দিয়ে গেল। আমরাও খেয়ে দিয়ে টান টান হয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল একটা টেলিফোনের শব্দে। টেলিফোনটা আমার দিকে থাকাতে বিছানা থেকে নেমে আমি রিসিভ করলাম। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। আপনি কে বলছেন? আচ্ছা, তা আপনাকে কে বললেন? ও হ্যাঁ, কি বলছেন? না না, এটা হতেই পারে না। না 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 না, দাঁড়ান তো। আচ্ছা, আসুন আসুন আসুন, আপনারা ভিতরে আসুন। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। গতকাল রাতে অনিরুদ্ধ পার্থবাবুকেই ফোন করে সবটা জানিয়েছিল। কিন্তু এই জায়গাটা তো পার্থবাবুর আন্ডারে নয়, তাই পার্থবাবু থানায় কথা বলে আরেকজন পুলিশ অফিসার পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আশ্চর্য বিষয়, সেই পুলিশ অফিসার নাকি সকাল 9টা নাগাদ আমাদের কটেজের সামনে গাড়ি নিয়ে চলে এসেছিলেন এবং সেই তখন থেকে এখন পর্যন্ত বহুবার টেলিফোন রিং করেছেন, কিন্তু আমাদের কোনো উত্তর পাননি। আমি নিজেও যথারীতি ঘড়িতে সকাল 11:30 বাজতে দেখে খুব অবাক হলাম। আমার আর অনিরুদ্ধ সবসময় সকালে ওঠার অভ্যেস, কিন্তু কোথাও ঘুরতে এসে এতক্ষণ পর্যন্ত ঘুমোনো কোনোদিনই ঘুমোয়নি। না, এত কিছু ভাবতে গেলেও যেন আমার মাথা ঘুরছিল। অতি কষ্টে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে কটেজের বাইরে এলাম। তারপর সেই পুলিশ অফিসারকে সঙ্গে করে ঘরে ঢুকলাম। অনিরুদ্ধ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ভদ্রলোক ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওনার পকেট থেকে একটা সাদা রঙের রুমাল বার করে নিজের নাকে চেপে ধরে বললেন, সারা ঘরে ক্লোরোফর্ম স্প্রে করার মতো গন্ধ বেরোচ্ছে কেন? এই ক্লোরোফর্ম কোথা থেকে আসবে এখানে? কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো বিপ্লব বাবু হয়তো ভুল কিছু বলেননি। হয়তো ক্লোরোফর্মের কারণেই আমাদের দুজনের আজ এতক্ষণ পর্যন্ত বিছানা ছেড়ে উঠতে পারিনি। আর আমার ঘুম থেকে ওঠার পরেও মাথা ধরে আছে, কেমন যেন বমি বমি পাচ্ছে। আমি আর সময় নষ্ট না করে অনিরুদ্ধ চোখে মুখে ঠান্ডা জলে ছিটে দিয়ে ওকে ঘুম থেকে তুললাম। ও নিজেও ওঠার পর বলল শরীরের মধ্যে নাকি কোথাও একটা অস্বস্তি হচ্ছে ওর। তারপর চোখে মুখে জল দিয়ে বিছানার সঙ্গে লাগোয়া দেওয়ালের দিকে তাকাতেই আমাকে প্রশ্ন করল, এই অনিমেষ, তুমি গতকাল রাতে জানালাগুলো ঠিকঠাকভাবে দাওনি? আমার মাথায় তো তখন একেবারে বাজ ভেঙে পড়েছে। সত্যি তো, অনিরুদ্ধ তো গতকাল আগে ভাগে আমাকে জানলা বন্ধ করতে বলেছিল, কিন্তু তখন আমি ওটা পরে করব ভেবে টর্চ নিয়ে বাইরেটা দেখতে বেরিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম মনে হয়। ঢোক গিলে বললাম, এ বাবা, একদম ভুল হয়ে গেছে গো। আরে কথায় কথায় মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এতক্ষণে তবে যা সর্বনাশ হবার হয়ে গেছে। মানে কিসের সর্বনাশ? এখন আর কিছু বুঝিয়ে বলার মতো সময় নেই। বিপ্লববাবু, আপনি গাড়ি তৈরি করুন, সাথে ফোর্স রেডি আছে তো? হ্যাঁ, সব প্রস্তুত আছে। আপনি শুধু বলুন কি করতে হবে। একটা জিপে আমি এসেছি আর একটা জিপে পুরো ফোর্স এসেছে। বাহ, খুব ভালো খুব ভালো। আপনি বেরিয়ে পড়ুন তাড়াতাড়ি।
আমি ততক্ষণ এই জায়গার আশপাশটা একটু ভালো করে দেখি, বুঝলেন? অনিরুদ্ধর কথা শুনে বিপ্লববাবু তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। এই অনিরুদ্ধ, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি গো, একদম বাড়াবাড়ি রকমের, মানে এরকম কিছু হবে। এখনো সব কথা বলার সময় নয়, একবার পারিজাতদের মন্দিরটায় চলো তো। অনিরুদ্ধর পিছনে পিছনে আমিও গিয়ে উপস্থিত হলাম। আহামরি এমন কিছুই নয়, তবে ছোটখাটোর মধ্যে একটা সুন্দর মন্দির। অনিরুদ্ধ বিভিন্ন জিনিসে হাত দিয়ে পরীক্ষা করতে শুরু করল। বাচ্চাদের মতো বেশ কিছুক্ষণ ধরে ঝুঁকে পড়ে কি যেন খুঁজছিল। বেশ কিছুক্ষণ পর একটা ছোট্ট নুড়ি কাঁকড়ের মতো কিছু একটা বস্তু পেয়ে সেটা একটা প্যাকেটের ভিতর ভরে আবার নিজেদের ঘরে চলে এলাম। আগাম একটু ভুল করে বসে আছি দেখে সেটা যে কি জিনিস সেটা আর জিজ্ঞাসা করার সাহস হলো না আমার। পাক্কা 30 মিনিট সময় পরে বিপ্লববাবু এই 3 জন বন্ধুকে ধরে আনতে সক্ষম হলেন। এই যে স্যার, এই নিন। কতটা ছাড়িয়ে চলে গিয়েছিল ধারণা করতে পারবেন না। বিশাখা, তুমি তো কয়েকটা দিন খুব ভয়ে ভয়ে ছিলে, তাই না? তাহলে তোমার বন্ধুদের সাথে পালিয়ে গেলে কি ভেবে? আমি তো পালাতে চাইনি, সত্যি বলছি, কিন্তু ওরা আমাকে খুব জোর করছিল। ওরা বলেছিল আমি কাকে বেশি বিশ্বাস করি, তাই জন্য বন্ধুদের প্রতি টান প্রমাণ করতে ওদের সাথে পালাতে রাজি হয়ে গেলে, তাই তো? কিন্তু এতে যে আইনের চোখে আরও সন্দেহভাজন হয়ে উঠলে। আচ্ছা বিশাখা, এমনটা তো নয় যে তুমি নিজেই নিজের বন্ধুদের খুন করে অনুশোচনার বশে সেদিন আত্মহত্যা করার চেষ্টা করেছিলে? এরকম ঘটনা কিন্তু আমরা আগেও বহুবার দেখেছি বিশাখা। না না, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। আমি কাউকে খুন করতে পারি না, আমি এগুলো ভাবতেই পারি না। চেঁচিয়ে কোনো লাভ হবে না বিশাখা, চেঁচামেচি করলেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না। আরে, সাহায্যের জন্য আমি তো আপনাদের কাছে গেলাম, আর আপনারাই আমাকে এভাবে সন্দেহ করছেন। না না, সত্যিও খুন করতে পারে না, ও খুব ভালো মেয়ে। তবে আপনিই বলুন, খুনিটা কে? দেখুন দেখুন, আমরা এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু এই কটেজের কোথায় যে কি রয়েছে, আর এখানে এলে যে আমাদের এরকম একটা বিপদের সম্মুখীন হতে হবে, এসব তো আমরা কিছুই জানতাম না। আমাদের দয়া করে ছেড়ে দিন, আমাদের বাঁচতে দিন। আমার ভাইটা তো আমাকে ছেড়ে চলে গেল, জানি না বাড়ি ফিরে মায়ের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো, কি জবাব দেব। পারিজাত যদি আগেই আমাকে বলতো যে এই জায়গাটা অভিশপ্ত, তবে আমি কিছুতেই এই জায়গাটায় আসতাম না, আর শ্রেয়ানকেও কিছুতেই আসতে দিতাম না। এই শুভ, তুই এগুলো কি বলছিস? আমি তোর ভাই আর পৌলমীকে এখানে এনে বিপদে ফেলেছি? আরে তোরাই তো এখানে আসার জন্য আমাকে অনুরোধ করেছিলি। আর তোরা কি ছোট বাচ্চা নাকি যে আমি তারপর সেই প্রস্তাবে যখন হ্যাঁ বললাম তখন তোরা আর কিছু ভাবনা চিন্তা না করেই অমনি এখানে চলে এলি, আর এখন সব দোষ আমার হয়ে গেল? বাহ 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 বাহ! চুপ চুপ চুপ, সবাই একদম চুপ। যতক্ষণ না পর্যন্ত ওই দুটো ছেলেমেয়ের মৃত্যুর আসল কারণ জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা পুলিশ বাহিনীর নজরে নজরে থাকবে। তাই ভুল করেও কোনো চালাকি করার চেষ্টা করবে না, আর পালাবার কথা তো একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। হ্যাঁ, এখন সবাই ফ্রেশ হয়ে নাও, যাও খাওয়া দাওয়া করে নাও। আর বিপ্লববাবু, এখন ওদের 3 জনকে একটাই ঘরে রাখবার ব্যবস্থা করুন। ঘরের চারদিকে পুলিশ পাহারা মোতায়েন করে দিন। আমি দুপুরবেলা খাবার খেয়ে নিয়ে ওদের সাথে একটু কথাবার্তা বলবো। আর আপনিও দয়া করে কিছু খেয়ে নিন। আমি রাঁধুনিকে বলে রাখছি আপনার এবং পুলিশ ফোর্সের সকলের জন্য এই দুপুরের খাবার চাপিয়ে দিতে। ঠিক আছে স্যার। আপনারা কি কোথাও বেরোচ্ছেন? ফোর্সের থেকে 2 জন সঙ্গে পাঠাবো? না না, তার কোনো প্রয়োজন নেই, ওদের ওপর নজর রাখলেই হবে। আসি তাহলে। আমি ভেবেছিলাম এখানে এসে সেই খুনের ঘটনায় জড়িত হবার পর আমাদের আর জায়গাটা ঘুরেই দেখা হবে না, কিন্তু না, রাঁধুনি সকালে তৈরি করা সামান্য কিছু জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানকার সবুজ মাঠঘাট আর চাষের ক্ষেতগুলো দেখতে। দেখলাম আমের বাগান, সারি সারি খেজুর গাছ, সবজির ক্ষেত, পুকুরে স্বচ্ছ জলের উপর হাঁসেদের চড়ে বেড়ানো, আরও কত কি। তারপর দেখলাম কয়েকটা বাচ্চা ছেলে হৈ হৈ করে রাস্তার ধারে গুলি ডান্ডা খেলছে। আমি আর অনিরুদ্ধ একটু গিয়ে খাতায় নাম লেখালাম। দুপুরে খাবারের সময় আবার কটেজে ফিরে এলাম। শুনলাম ওই 3 জন ছেলে মেয়ের খাবার হয়ে গেছে, আমরাও তাই খেয়ে নিলাম। খাবার খেয়ে হাত মুখ ধুয়ে ওদের ঘরে ঢুকতেই বুঝতে পারলাম ওরা 3 জনেই ভয়ে ভয়ে আমাদের জিজ্ঞাসাবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুলিশ অফিসার বিপ্লববাবু বললেন, শুনুন,
যা যা জিজ্ঞাসা করা হবে সেটার ভেবে চিন্তে উত্তর দেবেন। আর যদি কোনো বেগরবাই করেন তবে মনে রাখবেন আপনারা প্রত্যেকেই কিন্তু অ্যাডাল্ট, ফলত থানায় নিয়ে যেতে আমাদের কোনো সমস্যাই হবে না। এবার বলুন তো, যেদিন এই কটেজে আপনারা প্রথম দিন এসেছিলেন সেদিন আপনাদের মধ্যে ঠিক কি কি কথাবার্তা হয়েছিল? মানে যখন অবধি কারুর কোনো মৃত্যু হয়নি, বা আরও খুলে বললে বলা যায় যে যেই রাতে প্রথম মৃত্যুটা ঘটল ঠিক সেই রাতে আপনাদের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল? আমরা সবাই সেদিন রাত 8টার পর একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। পৌলমী, আমি, শ্রেয়ান আর শুভ একসাথে লুডোও খেলছিলাম। পারিজাত আমাদের খাবারের জন্য রাঁধুনিদের কী কী রান্না করতে হবে সেগুলো বলতে গিয়েছিল। তারপর লোক দিয়ে আমাদের 4 জনের জন্য 4টে ঘর খুলিয়ে ঝাড়পোছ করে রেখেছিল। মানে ও খুব ব্যস্ত ছিল। তারপর সব কাজ সেরে এসে পারিজাত পাশে বসতেই আমরা ওকে চেপে ধরি। ওর পরিবারে অনেক অলৌকিক গল্প আছে, সেগুলো ওকে বলতে বলি। এই তোদের এই বাড়িটা কিন্তু ভীষণ এলাহি। এরকম একটা বাড়ি যদি আমার হতো কি ভালো হতো। আচ্ছা, কত বছরের পুরনো রে? তাও অনেক বছর হয়ে গেল। ও বাবা, দেখে তো বোঝাই যায় না। কলকাতা থেকে সামান্য দূরবর্তী এই ধুতুরদহে আমাদের বাগান বাড়িটা করা হয়েছিল। প্রথম দিকে আমাদের পারিবারিক আনন্দ ফুর্তি আর এই ছুটি ছাটার দিনে সময় কাটানোর জন্য এই জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু তারপর দেখলাম যে এই বাগান বাড়িটা তো বছরের গুরুভাগ সময় এমনিই পড়ে থাকে। তাই এটাকে আরেকটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে একটা রিসর্টে রূপান্তরিত করে ফেললাম। তাতে করে যা আসে মোটামুটি সেটাই লাভ হয়ে যায় আমাদের। আরে খালি পড়ে থাকার থেকে তো কয়েকটা মানুষের এই জনসমাগম হবে, এটাই তো বেশ ভালো। এই পারিজাত, তুই আমাদের কাছে একবার গল্প করেছিলি না তোদের বাড়িতে নাকি মা মনসার মন্দির রয়েছে, আর এখানে নাকি ওই দেবীর অষ্টনাগের মূর্তিও রয়েছে? হ্যাঁ ঠিক। আচ্ছা, তাছাড়া তুই বলছিলি এখানে নাকি তোর একটা পোষা সাপ রয়েছে, সেটা কোথায়? ওটা তো দেখতে পাচ্ছি না। এই চুপ 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 চুপ, আরে এসব তোরা কি বলছিস? আরে সাপটা পোষা হতে যাবে কেন? ওটা আমাদের দেবীর বাহন। আসলে মনসা পুজোর সময় আমাদের বাড়িতে দেবীকে মূর্তি প্রতিমায় পুজো করা হয়, আর এই বাগান বাড়িতে পুজোর পরের দিন বাসি পুজোর প্রচলন রয়েছে। এটা আমাদের পারিবারিক নিয়ম। এখানে দেবীর অষ্টনাগের পূজা করে তারপর দেবীর বাহনের জন্য খাবার দিয়ে আসা হয়। ওই সাপ আমাদের পূজনীয়, ওর সাথে আমাদের বংশের অনেক ইতিহাস জড়িয়ে আছে। আচ্ছা, তোদের ওই সাপের মণি আছে? হ্যাঁ আছে। আরে কি বলছিস এসব? এইগুলো, এই মনি টনি এগুলো কখনো সত্যি হয় নাকি? এই তবে তো মণিটা একবার হাতে নিয়ে দেখতে হচ্ছে। এইসব জিনিস আমি কখনো সামনাসামনি দেখিনি। অন্যদের কথা জানি না ভাই, তবে আমাদের বংশে দেবীর বাহনের মণি আছে। এই তবে তো ওটা একবার সচক্ষে দেখতেই হবে। খবরদার না, ওই মণির আশেপাশেও কেউ যাবি না। ওই মণি আমরা দেখেছি, তবে সেই মণির দর্শন বাইরের সবাই করতে পারে না। আর ওই মণিতে যদি কেউ হাত দিতে চায় তবে তো সর্পদর্শনে তার মৃত্যু অনিবার্য। যাক, সেসব কথা যাক, এখন অনেক রাত হয়েছে, এবার তোরা সবাই যে যার ঘরে যা তো। আমারও খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, আগামীকাল সকালে উঠে তোদের সবাইকে আবার 4-5টা ঘুরিয়ে আনবো, ঠিক আছে? শুভরাত্রি, চলি এবার। আমার তো এমনিতেই সাপে ভয় করে। ঠিক আছে, তাহলে উঠলাম এবার। একে একে প্রত্যেকের মনেই ওই মণিটা নিয়ে নানান রকম জল্পনা কল্পনা শুরু হয়। সবাই ভাবছিল একবার অন্তত মণিটা চোখের সামনে দেখতে পেলে স্বপ্নের সব অবাস্তব ভাবনাগুলো হয়তো সত্যি হয়ে যাবে। কিন্তু আমরা কেউ কারোর সামনে সেটা মুখ ফুটে স্বীকার করিনি। কিন্তু রাত্রি যখন সময় প্রায় 1:30, ঠিক তখনই একটা চিৎকারের আওয়াজে সবার ঘুম ভাঙল। সবাই ছুটে বেরিয়ে দেখলো পৌলমী অষ্টনাগের মূর্তির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর শরীরে কোনো সার নেই। সব থেকে আগে কে ছুটে এসেছিল? শুভ আর পারিজাত, কারণ ওরা দুজন তো নিচের দুটো ঘরেই ঘুমিয়েছিল, আর আমরা সবাই ওপরের তলায় ছিলাম। আচ্ছা, তার পরের দিন শ্রেয়ানের কি অবস্থা হয়? শ্রেয়ানটা খুব অ্যাডভেঞ্চার ভালোবাসত। অনেক আগে পারিজাতের কাছ থেকে ওদের কটেজের ওই অষ্টনাগের মূর্তিটার কথা শুনেছিল, তাই অনেক দিন থেকেই এখানে আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। কিন্তু বাড়িতে ভাইকে
কিছুতেই একা ছাড়ছিল না, তাই ও জোর করে আমাকে সঙ্গে করে নিয়ে আসে। আসলে আসলে এখানকার সকলের সাথে আমার শ্রেয়ানের দৌলতেই ভাব হয়, সেখান থেকেই তারপর বাকিদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অনিরুদ্ধ একমনে কথাগুলো শুনছে আর একটা পেপার ওয়েট হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টেবিলে রাখছে, তাই একটা খটখট করে শব্দ হচ্ছে। পেপার ওয়েটটা নিয়ে খেলতে খেলতে হঠাৎ করে হাতে লেগে জলের গ্লাসটা নিচে গড়িয়ে পড়ে গেল। শুভ হাতে হাতে জিনিসটা তুলে দিল, কিন্তু অনিরুদ্ধ পেপার ওয়েটটা নিতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত জলের গ্লাসের পাশেই রাখা ও নোট করা ডায়েরিতে জল ফেলে দিল। তাড়াতাড়ি করে ডায়েরিটা মুছে ফেলার চেষ্টা করলে শুভ এসে তাকে সাহায্য করল। অনিরুদ্ধ বলল, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে বুঝতে পারিনি হঠাৎ করে হাত লেগে এই জলের গ্লাসটা উল্টে পড়ে যাবে। না না, ও ঠিক আছে। আচ্ছা, আজকে তবে উঠি, পরে আবার এটা নিয়ে বসা যাবে। এবার কি আমরা আলাদা আলাদা থাকতে পারি? না, একদমই না। বাকিদের দিকে তাকিয়ে দেখলাম বন্ধুদের কথা মনে পড়তেই মুখগুলো কেমন যেন চিপসে গেছে, তাই অনিরুদ্ধ কয়েকটা কথা বলে নিজেদের ঘরে চলে গেল। ওদিকে বিপ্লব বাবু আর ওনার ফোর্স ওদের তিনজনের উপর নজরদারি করে চলেছে। হঠাৎ করে দেখলাম রাতের দিকে আমাদের দরজায় কড়া নাড়ার শব্দ। আমি গিয়ে দরজা খুলতেই দেখলাম শুভ নামের ছেলেটি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এখানে কি করছেন? বলছি, অনিরুদ্ধ বাবুর সঙ্গে একটু কথা বলতে পারি? আপনাদের ঘরের সামনে তো পুলিশ পাহারা রয়েছে, তাহলে আপনি ওদের এড়িয়ে এখানে এলেন কি করে? মিথ্যে বলে বা চোখ এড়িয়ে কোনোটাই আসিনি, বলে এসেছি আপনাদের কাছে আসছি। আচ্ছা, ঠিক আছে, ভেতরে আসুন। এ কি, আপনি এখানে? উনি তোমার সাথে কিছু কথা বলতে চান। দেখুন অনিরুদ্ধবাবু, ভুল বুঝবেন না, তবে আপনার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। আমাদের বন্ধুদের মধ্যে যারা মারা গেছে তাদের মধ্যে থেকে একজনকে বিশাখা কিছুতেই সহ্য করতে পারতো না। আমি জানি ও হয়তো মেয়ে বলে বা একটু নরম সরম হয়ে ঘোরাফেরা করে বলে আপনাদের ওকে কিছুতেই সন্দেহ নেই, কিন্তু আমার সন্দেহ আছে। উনি কাকে খুন করতে পারেন বলে আপনার মনে হয়? বিশাখা পৌলমীকে একদম সহ্য করতে পারতো না। আসলে কারণটা হলো পারিজাত। ওকে বিশাখা ভালোবাসতো, অথচ পারিজাত সবসময় পৌলমীকেই ভালোবেসে এসেছে। যেদিন রাতে পৌলমী মারা গেল, সেদিন ভোর রাতের দিকে আমি একবার পারিজাতের ঘরের দিকে গিয়েছিলাম। বডিটা নিয়ে কি করা হবে সেই বিষয়ে আলোচনা করতেই গিয়েছিলাম, আর গিয়ে যা শুনলাম। কি শুনলেন? এই পারিজাত, এই শোন না, তুই এরকম কেন করছিস বলতো? যার জন্য চোখের জল ফেলছিস সে তো আর ফিরে আসবে না। কি রে, শোন না, তার চেয়ে বরং তুই আমার সাথে নতুন করে একটা জীবন শুরু কর। কি রে, শোন না, তাকা আমার দিকে। কি রে, এই। তুই দয়া করে চলে যাবি শাখা। কেন এসেছিস তুই? একা একা এরকম রাতের বেলায় একটা ছেলের ঘরে ঢুকতে তো লজ্জা করে না? কি চাস তুই? তুই কি ভাবছিস যে আজ পৌলমী মারা গেছে বলে আমি তোকে মেনে নেব? কখনোই না, এটা কোনোদিনও সম্ভব নয়। আমার জীবনে ওর জায়গাটা কেউ কোনোদিনও নিতে পারবে না। ও, তোর এখনো এত টান কেন রে? আমার মধ্যে কি এমন কমতি আছে রে যার জন্য পৌলমীকে ভালোবাসা গেল আর আমাকে যায় না? বিশাখা, আজ আমাদের মধ্যে একজন মারা গেছে, আর আজকে যেই কথাগুলো বলতে নেই সেই বোধটুকু পর্যন্ত তোর নেই। ছি 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 ছি। এর পরেও বলছিস যে তোকে কেন ভালোবাসা যায় না? শোন না পারিজাত, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। একটু বোঝার চেষ্টা কর প্লিজ, একটু বোঝ। দয়া করে এখান থেকে যা বিশাখা। আমি তোকে আর সহ্য করতে পারছি না। আমার মধ্যে যে কি ঝড় বয়ে যাচ্ছে তার কোনো ধারণা নেই। আচ্ছা, তাহলে সব চিন্তা আর সব দুঃখ শুধু পৌলমীকে নিয়েই তো? বেশ, তবে ঠিক হয়েছে, ওই মেয়েটা মরেছে, একদম ঠিক হয়েছে। হ্যাঁ, বেশ হয়েছে, আমার কোনো কষ্ট নেই। তুই বুঝেছিস? শুনতে পেয়েছিস তুই? আমার মনে কোনো কষ্ট নেই। এসব কি বলছিস তুই? তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুই যদি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিস তবে সেই মেয়েও এরকম ভাবেই মরবে, মরতেই হবে। কি বললি? বিশাখা, বিশাখা দাঁড়া, যাস না, শোন। এরপর বিশাখা রেগে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। পর্দার আড়ালে যে আমি ছিলাম সেটাও দেখতেই পাইনি। এরপর পারিজাতের কাছে এটা নিয়ে কথা বলার চেষ্টা করলেও
বারবার সেটা এড়িয়ে গেছে। ব্যাস এইটুকু বলার জন্যই এসেছিলাম। ঠিক আছে, যান, আপনার কথাগুলো অবশ্যই মাথায় রাখবো। শুভ চলে যেতেই অনিরুদ্ধ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসল খেলা শুরু হয়ে গেছে অনিমেষ। খুব শীঘ্রই এ নাটকের জবনিকা পতন। শুভর মুখে বিশাখা নামের মেয়েটার সম্বন্ধে এত অজানা তথ্য জানার পর আমার মনের মধ্যেও অনেক প্রশ্ন এসে জমা হয়েছে। আপাতত সেই প্রশ্নগুলো নিজের মধ্যেই চেপে রেখে রাতের খাবার খেয়ে একটু ম্যাগাজিনের পাতায় চোখ রাখলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। সকাল হতেই আমাদের কাছে পারিজাত বাবু এলেন। মুখ দেখে বুঝতে পারলাম ওনার অনেক কিছু বলার আছে। অনিরুদ্ধ ওকে সসম্মানে ঘরের ভেতর বসতে বলল। আপনি হঠাৎ এত সকালে? কিছু বলার আছে নাকি? হ্যাঁ, কিছু ব্যক্তিগত কথা বলার ছিল। আপনি চা খাবেন তো? না, লাগবে না। কেন, খান না? না, খাই, তবে এখন ভালো লাগছে না। ও, তা আপনি যেন কিছু একটা বলতে এসেছিলেন। এই মৃত্যুটা নিয়ে আমার কিছু বলার আছে। তবে তো চা খেতেই হবে, নয়তো মাথা খুলবে না। এই অনিমেষ, 3 কাপ চা বলে দাও তো। এবার বলুন। আপনি তো জানেন যে শুভটিকা আমাদের বন্ধু নয়, বা বন্ধু হয়েছে বলতে পারেন অনেক পরে। ও আমাদের চেয়ে বয়সেও কিছুটা বড়। আসলে শ্রেয়ান যেখানেই যেত সেখানেই ওর দাদাকে সাথে করে নিয়ে যেত, তাই সেখান থেকেই শুভর সাথে আমাদের কথাবার্তা শুরু হয়। ও আসলে আমাদের মধ্যে থেকেই একজনকে ভালোবাসত। সে কি? কাকে? এ নিন চাটা ধরুন। অনিরুদ্ধ, তুমিও নাও। বিশাখাকে। এটা অনেক দিন ধরেই চলছে, তবে বিশাখা আমাকে ভালোবাসতো, তাই শুভ কিছুতেই আমাকে সহ্য করতে পারে না। আসলে শুভ এর আগেও বহুবার আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে। আমি জানি যে ও গতকাল নিশ্চয়ই আপনাদের কাছে এসেছিল, আর এসে আমার নামে অনেক খারাপ খারাপ কিছু আপনাদের বলে দিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন আমি খুনটা করিনি। আর আপনারা চাইলে আমি আপনাদের ওই মন্দিরেও নিয়ে যেতে পারি, তবে অষ্টনাগের মূর্তি খুবই জাগ্রত, তো যদি আপনাদের কিছু হয়ে যায় সেটার নিরাপত্তা আমি নিতে পারবো না। আপনাদের মূর্তির আশেপাশে কখনো সাপ ঘোরাফেরা করতে দেখেছেন? হ্যাঁ, বহুবারই দেখেছি। প্রতি বর্ষায় আমাদের অষ্টনাগের মূর্তির মধ্যে সব থেকে বড় যেই মধ্যমণি, সেই সাপ নিজের খোলস ছাড়তে এখানেই আসে। আমার ঠাকুমা ওই জ্যৈষ্ঠ সাপের নাম রেখেছিলেন পদ্মনাগ, কারণ মা মনসার অপর নাম তো পদ্মিনী, তাই তার বড় ছেলের নাম পদ্ম রেখেছিলেন। আর সেই খোলস প্রত্যেকবার শুদ্ধ কাপড়ে মুড়িয়ে তেল সিঁদুর মাখিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়। আচ্ছা, তার মানে অনেক নিয়ম আছে। হ্যাঁ, অনেক বছরের পুরনো পুজো তো, তাই একটু তো নিয়ম থাকবেই। আচ্ছা, আমি এবার যাই। হ্যাঁ, আর একটা কথা বলছি, দয়া করে আপনাদের কাছে যেই কথাগুলো বললাম সেটা আবার ওদের কাউকে আপনি বলবেন না। না না, ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা, তাহলে এবার শুধু বিশাখা দেবীর আশা বাকি আছে, তাই তো? উনি না আসলে এখন কোনো সমস্যা নেই। সাপের ভয় দেখিয়ে ওনাকে দিয়ে যে কোনো সত্য বের করে নেওয়া যেতে পারে। এই অনিমেষ, আমি এখন একটু বেরোবো, বুঝলে? বেরোই। এখানে কোথায় যাবে? মানে আমি সঙ্গে যাব না? না না, তোমার আসার কোনো প্রয়োজন নেই। আসলে আজকে রাতে দেবী দর্শন হবে, তাই আগাম একটু প্রস্তুতি নিচ্ছি আর কি। এই দাঁড়াও, এসবের মানে কি? মানে তো কোনো নেই বন্ধু, চললাম। অনিরুদ্ধ হেয়ালি করে ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধেবেলায় নিজেই সকলকে ডেকে এনে জড়ো করল। আমি আজকে আপনাদের এখানে ডেকেছি একটি বিশেষ কারণে। পারিজাতবাবু ঠিক কথাই বলেছিলেন। ওনাদের বাড়ির মনসা দেবী খুবই জাগ্রত, আর মনসা দেবী আমাকে এই সমস্যা সমাধানের পথ বাতলে দিয়েছেন। আচ্ছা, তার আগে আমি আমার নিজের আসল পরিচয়টা একটু বলে রাখি। আমি হচ্ছি ডিটেকটিভ অনিরুদ্ধ। রেজিস্টারে যে প্রফেশনের কথাটা উল্লেখ করা আছে সেটা সত্যি, তবে কি জানেন তো, মাঝে মধ্যে এরকম জটিল কেস হাতে পেলে সব কিছু ভুলে গিয়ে সেটার পিছনে একেবারে চিনে চোখের মতো লেগে যাই। আপনার বাড়ির দেবী আমাকে এই 3টে বাক্স দিয়েছেন পারিজাতবাবু। 3টে 3 জনের কাছে থাকবে। বাক্সগুলো কিন্তু খোলা যাবে না, এর চাবি কিন্তু আমার কাছেই আছে। এর ভিতরে এমন একটা জিনিস আছে যা আসলে আমাকে দোষী চিনতে সাহায্য করবে। বাক্সের ডান দিক থেকে শুধুমাত্র একটা দরজার মতো ফাঁকা অংশ আছে। এখানে হাত ঢুকিয়ে হাতটা বাক্সের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে আসতে হবে।
তবে এর ভেতরে কি আছে সেটা ওই দরজা দিয়ে কোনো মতেই দেখা সম্ভব নয়। আশা করি সবাই সব কিছু বুঝে গেছেন। আমি এসব কুসংস্কার মানি না। আপনাদের কাছে এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই বিশাখা দেবী। যদি সাপের কামড়ে মরতে না চান তবে আমি যেটা বলছি সেটা মেনে চলতে হবে। ওতে কি আছে? কালি আছে, শুধু এটুকু জেনে রাখুন। দেবী বলেছেন এই 3টে বাক্সের মধ্যে যে কোনো একটাতেই কালি ভরা আছে। যার হাতে কালি লেগে থাকবে বুঝে নিতে হবে ওই 2 দিন রাতে সেই হাতেই রক্ত লেগেছিল। এই নাও, এই 3টে বাক্স যে যার মতো হাতে তুলে নাও। আজ রাত ঠিক 10টার সময় তোমাদের আবার এখানে ডাকা হবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঘরের ভিতরে কোনো রকম পুলিশ পাহারা থাকবে না। প্রত্যেকে বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে। আর তোমরা নিজেরা চাইলে এটুকু সময় একটু আলাদা আলাদা ঘরেও থাকতে পারো। কথাগুলো ভালো করে বুঝিয়ে দিয়ে আমি আর অনিরুদ্ধ ওখান থেকে চলে এলাম। পারিজাত এতদিন একা থাকার জন্য মরিয়া হয়ে উঠেছিল, অথচ আজকে একা থাকার সুযোগ পেয়েও সকলের সাথে একই ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে। আমাদের এই কয়েকজনের মধ্যেই কিন্তু আসল দোষী ঘুরপাক খাচ্ছে, কিন্তু ওটা আদেও কার কাজ এটা কিন্তু আমরা কেউ জানি না। এটাই কিন্তু আমাদের সকলের কাছে আর একটা সুযোগ এসেছে যে সব কিছু স্বীকার করে নেবার। তাই এখনো সময় আছে, যে যা জানিস সবটা খুলে বল। আমার খুব ভয় করছে। আমি সত্যি কিছু করিনি। আমি জানি না পৌলমী আর শ্রেয়ানকে কে কে মেরেছে। আমার খুব ভয় করছে। হে মা মনসা, আমাকে মেরো না, দয়া করো মা, দয়া করো। দেখ, আমাদের মধ্যে অলরেডি 2 জন মারা গেছে। এখনো যদি আমরা সবাই মিলে সত্যিটা না বলি তাহলে হয়তো আমরা কেউ আর এই কটেজ থেকে জ্যান্ত বেরোতে পারবো না। তাই যে যা জানিস সব বলে ফেল। এই আমিও বলছি, এই যে আমি স্বীকার করছি যে আমি পারিজাতকে সহ্য করতে পারতাম না, কিন্তু তাই বলে ওর কোনো ক্ষতি করতে কিন্তু আমিও চাইনি। এবার তোরাও নিজেদের সত্যিগুলো স্বীকার কর যে ওই বাইরের লোকটার কাছে গিয়ে তোরা একে অপরের নামে যা নয় তাই মিথ্যে কথা বলে নিজেদেরই বিপদ বাড়িয়েছিস। ও, আমি একাই গিয়েছিলাম নাকি? তা তুই গিয়ে আমাদের নামে উল্টোপাল্টা কথা বলিসনি? বেশ করেছি, যেটা সত্যি আমি সেইটাই বলেছি। তোরা 2 জন দয়া করে একটু চুপ কর। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার খুব ভয় করছে। আমি উঠলাম, আমি একটু একা থাকতে চাই। আমিও চললাম আমার ঘরে। ঘড়িতে সময় ঠিক রাত 10টা। আমি, অনিরুদ্ধ, বিপ্লব বাবু, বাকি পুলিশ ফোর্স আর 3 জন ছেলেমেয়ের ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি। বিশাখা আর পারিজাতের হাতে কালো কালি লেগে রয়েছে। বিশাখা দেবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। পারিজাত বাবুর চোখ দুটো বিস্ফারিত। নিজের পরিবারের দেবীর উপর দোষারোপ তো আর করা চলে না, কারণ এভাবে দোষী শনাক্তকরণের বুদ্ধি তো দেবীর বলে দেওয়া। বাহ, 3 জনের মধ্যে 2 জনে হাতে কালি মেখে ফেললেন, কিন্তু কালি তো 3টে বাক্সের মধ্যেই ছিল। তাহলে শুভবাবুর হাত খালি কেন? অনিরুদ্ধর কথাটা শোনা মাত্রই সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, এমনকি আমিও খানিকটা ঘাবড়ে গেলাম। এসব কি হচ্ছে? এরকম তো হওয়ার কথা ছিল না। না না, আপনি ভুল করছেন। দেবীর নির্দেশ ছিল যে দোষীদের হাতে কালি থাকবে। ওরা তো খুন করেছে, তাই ওদের হাতে কালি লেগে রয়েছে। হ্যাঁ, আপনার হাতে তো কালি লাগা সম্ভব নয়, কারণ আপনার হাতের চামড়াগুলো তো নকল। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি শুভবাবু। এখানে আসার অনেক আগেই আপনি পারিজাত বাবুর মুখ থেকে পদ্মনাগের খোলস মোচনের কাহিনীটা শুনেছিলেন, আর ওই একই পদ্ধতি আপনি নিজের কাজে ব্যবহার করেছেন। আপনার মনে আছে, আপনারা সকলেই যেদিন একই ঘরে বসেছিলেন সেদিন পেপার ওয়েট নিয়ে খেলতে খেলতে আমি গ্লাসের জলটা ফেলে দিয়েছিলাম, আর তার ঠিক পাশেই কতগুলো কাগজ রাখা ছিল। আপনার হাত থেকে ওই সদ্য ভেজা পেপার ওয়েটটা আমি নিতে গিয়ে দেখলাম যে আপনার হাতে একটুও জল লাগলো না। ভালো করে উল্টে পাল্টে দেখলাম পেপার ওয়েটটা। আপনার হাতে গিয়ে ওই পেপার ওয়েটটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। তারপর যেই শুকনো কাগজটা আপনার দিকে ঠেলে দিলাম, দেখলাম সেখানেও একদম সামান্য একটু আঙুলের ছাপ পড়েছে। তার উপর আপনার হাতের চামড়াও এতটা মসৃণ। ব্যাস, সেদিনই সন্দেহ হয়েছিল শুভবাবু। আপনার পিছনে সেদিন থেকে একজন পুলিশের পাহারা আমি বাড়িয়ে দিলাম। তারপর আপনি যখন রাতে খাবার আগে হাতের নকল সূক্ষ্ম চামড়াটা ড্রয়ারের মধ্যে খুলে রেখে ওই খেতে চলে গেলেন, তখন ওটা কিছুটা সময়ের জন্য একজন পুলিশ অফিসার আমার কাছে নিয়ে এসেছিলেন।
প্রথম দিন আপনি পৌলমী দেবীকে খুন করার পর সেই রক্তাক্ত চামড়াটা সঙ্গে খুলে ওই নিজের প্যান্টের ভিতরে ভরে নিয়েছিলেন। ফলত আপনার হাত ছিল একেবারে শুকনো, কারণ চামড়াটা তরল শুষে নিলেও ভেতরের অঙ্গ একদম শুকনো রাখে। আর আজকেও আপনি ওই চামড়াটা হাতে গলিয়ে বাক্সের ভিতরে হাত দিয়েছিলেন। তারপর সেই কালিমালিপ্ত চামড়াটা খুলে রেখে এখানে এসে দাঁড়িয়েছেন। কিন্তু সেই যেদিন দ্বিতীয় খুনটা হলো সেদিন আপনার চামড়াটা থেকে একটা মেটেলের নখ খুলে মেঝেতে পড়ে গিয়েছিল, আর সেটা হয়তো কোনোভাবে একটা আসবাবপত্রের তলায় গিয়ে জমেছিল। তবে এই নকল চামড়া আর নকল মেটেলের ধারালো নখ এতটাই বেশি রিয়েলিস্টিক যে কেউ খুব কাছ থেকে ছুঁয়ে দেখলেও সহজে ওটা ধরতে পারবে না। আপনার ওই নকল মেটেলের নখ এখন আমার কাছে আছে, তবে সেই নখের গোড়ায় বিষ মাখিয়ে শিকারকে সঙ্গে সঙ্গে কুপোকাত করে ফেলেছেন আপনি। আপনি তো সাপের থেকেও বেশি ঠান্ডা মস্তিষ্কের মানুষ শুভবাবু। একবারও মনে হলো না যে যেটা করছেন সেটা আসলে একটা অন্যায়? সাপও বোধহয় আপনাকে দেখলে লজ্জা পাবে। আরে দাঁড়ান দাঁড়ান, একদম পালাবার চেষ্টা করবেন না, ওখানে চুপ করে দাঁড়ান। এই দেখুন, বলতে বলতে নকল চামড়াটাও চলে এসেছে। অনেক ধন্যবাদ অফিসার। কি হলো, এখন কি কিছু বলবেন শুভবাবু? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, ছাড়ুন আমাকে। তা শুভবাবু, আপনি পৌলমী দেবীকে খুন করলেন কেন? কারণ কি? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওই অষ্টনাগের মূর্তি পর্যন্ত ওনাকে নিয়ে গেলেন কি করে? জানি না, আমি কিচ্ছু জানি না। ভালো করে বলবেন নাকি অন্য পথ ধরবো? না না না, বলছি। পারিজাত আসলে পৌলমীকে ভালোবাসতো, আর আমি বিশাখাকে আমি যতবার প্রেমের প্রস্তাব দিয়েছিলাম ও ততবারই বলেছে যদি আমি পৌলমীকে সরিয়ে ফেলতে পারি তবেই ও আমাকে ভালোবাসবে। তাই এখানে এসে যখন দেখলাম যে ঠাকুরের নাম নিয়ে সাপে কেটেছে বলে খুনগুলো চালিয়ে দেওয়া যেতে পারে, তখন আমি আর অন্য কিছু ভাবতে পারিনি। আমি সেই দিন রাতে পৌলমীর দরজায় নক করি, ও বেরিয়ে আসতেই ওকে বলেছিলাম যে দুজন মিলে সাপের মণি দেখতে যাব। সেই লোভে পৌলমী বেরিয়ে আসে, তারপর ওকে অষ্টনাগের মন্দির পর্যন্ত নিয়ে যাই। তারপর পিছন থেকে গলা টিপে ধরে ও ছটফট করছিল, চিৎকার করার চেষ্টা করছিল। আমি আমি খুব ভয় পেয়ে যাই যদি কেউ চলে আসে, তাই মেটেলের ধারালো নখ দিয়ে তাড়াতাড়ি ওর গলার চামড়া ছিঁড়ে ফেলি। সঙ্গে সঙ্গে চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। আর হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ওতে সাপের বিষ ছিল বলে ওর শেষ হতে বেশি সময় লাগেনি। আরে বাবা, আমি ওগুলো কথার কথা বলেছিলাম, আমি সত্যি সত্যি তোকে খুন করতে বলিনি। পারিজাত বিশ্বাস করো, আমি কিন্তু সত্যি এরকম কিছু বলিনি। তুই বলেছিস বিশাখা, একদম মিথ্যে কথা বলবি না এখন, তুই বলেছিস এটা আমাকে। কিন্তু নিজের ভাইকেও? আচ্ছা, ভাইকে কেন খুন করলেন? ভয়। পৌলমীকে যখন খুন করেছিলাম তখন শ্রেয়ান এসে পিছন থেকে সবটা দেখে নেয়। তারপরে ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও কিছুতেই চুপ করে থাকতে চাইছিল না। ও ভয় পাচ্ছিল। শেষে বলল আমাকে নাকি সত্যি সত্যি পুলিশের হাতে দেবে। পরদিন রাতে আমি ঘরে চলে যাওয়ার পর ও পারিজাতের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। ওটা আমি আড়াল থেকে লক্ষ্য করেছিলাম। তারপর রুমালে ক্লোরোফর্ম চাপা দিয়ে ওকে অজ্ঞান করে অষ্টনাগের মূর্তি পর্যন্ত নিয়ে যাই। তারপরে একইভাবে ওকেও শেষ করেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমি ওকে মারতে চাইনি। আমি চাইনি, কেন ওকে মারতে চাইব? কিন্তু ও আমাকে এটা করতে বাধ্য করেছিল। বিপ্লব বাবু, একে গাড়িতে তুলুন, আর বাকি জীবনটা গরাদের ওপারে কাটানোর জন্য আপনি প্রস্তুত হয়ে যান। না 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 না, শুনুন স্যার, শুনুন, একবার আমার কথাটা শুনুন স্যার। আমি এটা করতে চাইনি, ও আমি ওকে বাধ্য করেছিল আমাকে। আমি শুনুন, আর ওই কথা, ওটা বিশাখার কথা শুনে আমি করেছিলাম স্যার। স্যার শুনুন আমার কথাটা, জীবনটা শেষ হয়ে যাবে স্যার। শুনুন স্যার, প্লিজ স্যার, একবার শুনুন আমার কথাটা প্লিজ। বিশাখা দেবী, আপনিও চলুন, আপনার জন্য আলাদা করে মহিলা পুলিশ ডেকে আনা হয়েছে। আমি কেন? আমি কি করেছি? আমি কাউকে খুন করিনি, আমি খুন করিনি কাউকে। করেছো বিশাখা, করেছো। এই সব কিছু সূত্রপাত হয়েছে তোমার প্রতিহিংসার কারণেই। এত সহজে তো তুমি ছাড় পাবে না। চলো এবার। না না,
না না, আমি খুন করিনি। পারিজাত, পারিজাত, আমায় বাঁচাও। আমি সব কিছু শুধু তোমাকে পেতে করেছিলাম। পারিজাত। চলো অনিমেষ, এখানে আমাদের কাজ শেষ। আর এই খুনি মহলে এক মুহূর্তও থাকার ইচ্ছে নেই। ছুটির যে কটা দিন বাকি রয়েছে সেটা না হয় কাছাকাছি একটা কোনো সস্তার হোটেলে কাটিয়ে দেব।